ঘুম পাচ্ছে আমার। প্লিজ একটা। একটা তো নেই, একটা অর্ধেকও না। প্লিজ বউ। পারবো না। আশেন এবার হায়াকে ছেড়ে দেয়। মুখটা তার নিমিষে মলিন ও গম্ভীর হয়ে যায়। গমগম সুরে বলে, যাও তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, আমি পরে ঘুমাবো। হায়া কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মাত্রই তো কত সুন্দর করে কথা বলছিল, সেকেন্ডের ব্যবধানে কি হলো আবার? হায়া জিজ্ঞেস করে, এত রাতে কি মহান কাজটা আছে শুনি? আছে কিছু কাজ, সব কি তোমায় বলতে হবে? ওঠো আমার উপর থেকে আর রুমে যাও। রুক্ষ স্বরে কথাগুলো বলে আসিয়ান। কথা শেষ করে অন্যদিকে মুখ ঘুরে রাখে। একটা আদর দিলে কি এমন হতো? সে কি দেয় না হায়াকে? তখন তো ঠিকই চুপ করে সেটা নেয়। তাহলে আজ যখন সে চাইলো তখন কেমন মুখের উপর মানা করে দিল? কষ্ট পেয়েছে সে আয়ার এহেন কাজে। হায়া কোমরে এক হাত রেখে আসেনের দিকে তাকিয়ে তার হাত পা বোঝার চেষ্টা করছে। হায়া হাত বাড়িয়ে আসেনের চোয়াল ধরে তার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। আসেন শরীর শক্ত করে বসে থাকে আর হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়া বুঝতে পারে আসেন কষ্ট পেয়েছে তার রিজেকশনে। হায়া একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় আসেনের ইচ্ছে পূর্ণ করবে। সে তো তার মেয়েরই মেয়ে, একটু বেশি দয়ালু তাই। তাদের স্বামীরা যত বড় অন্যায় করুক না কেন তারা রাগ ধরে রাখতে পারে না নিজেদের ব্যক্তিগত পুরুষটির সাথে। হায়া আবারও চেষ্টা করে আসিয়ানের মুখটা নিজের দিকে ফেরাতে। আসিয়ান আগের বারের মতো এবারও শক্ত হয়ে থাকে, তার হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়ার এবার রাগ হয়। সে দাঁত কিরমিরিয়ে বলে, আরেকবার এমন করবেন, কাল একদম পাপার সাথে ও বাড়ি চলে যাব। দেখি এদিকে ঘুরেন। লাস্টের কথাটা ধমকের সুরে বলে। আসিয়ান চোখ মুখ ভয়াবহ গম্ভীর করে হায়ার দিকে তাকায়। হায়া আসিয়ানের চোয়ালে এক হাত রেখে আরেক হাত আসিয়ানের ঘাড়ে রেখে তার মুখের দিকে ঝুঁকে এসে ঠাস করে একটা চুমু দেয়। আসিয়ানের ঠোঁটের কোণে আহত জায়গা দেয়। তারপর সাথে সাথে সরে আসে আসিয়ানের থেকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে আসিয়ান সাথে সাথে বুঝে উঠতে পারে না। হায়া চুমু দিয়ে তাড়াতাড়ি করে আসিয়ানের কোল থেকে সরে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু আসিয়ান তার হাত টেনে আবারও নিজের কোলে বসিয়ে দেয়। এবার সে নিজেই তাদের দুজনে চার অধর এক করে নেয়। প্রথমবারের মতো তারা লিপ্ত হয়ে উষ্ঠ চুম্বনে। হায়া চোখ বড় বড় করে তার কাছ থেকে সরে আসার জন্য ছটফট করতে থাকে। কিন্তু হায়া যতই ছটফট করে আসিয়ান তার হাতের বাঁধনগুলো ততই শক্ত করে। হায়া ছটফটানিতে আসিয়ান বিরক্ত বোধ করে। সে হায়ার ঠোঁট খানিক সময়ের জন্য মুক্ত করে বলে, প্লিজ একবার যান, একটু রেসপন্স করো। প্রেমিকের এত দরদ মেশানো অনুরোধ কি ফিরে দেওয়া সম্ভব কোনো প্রেমিকার পক্ষে? তাও যদি হয় স্বামীরূপী হালাল প্রেমিক। আমার তো মনে হয় সম্ভব নয়। আশান এক হাত দিয়ে হায়ের কোমর চেপে ধরে, আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরে। পুনরায় মিলিয়ে দেয় তার পুরুষালী ওষ্ঠের সাথে হায়ার কোমল ওষ্ঠ। হায়াও এবার তার সাথে তাল মেলাতে শুরু করে। আশানের দিকে আরেকটু এগিয়ে এসে তার বুকের সাথে লেপটে গিয়ে একে অপরের ভালোবাসা আদান প্রদান করতে থাকে। মেহেরিমার অনেক চেষ্টা করেও যখন গাড়ি ডোর খুলতে পারে না, তখন না চাইতেও তার জাহানের সাথে কথা বলতে হয়। সে দৃষ্টি অন্যদিকে রেখেই জাহানকে বলে, লক খুলে দিন, আমার লেট হচ্ছে। এইদিক ঘুরে কথা বলো। কথাটা নর্মালি বললেও শোনা যায় আদেশ করেছে যেন। মেহেরিমা জাহানের কথা শোনে না, অন্যদিকেই মুখ করে রাখে। তার মনে অভিমান ও শঙ্কা জন্মেছে। বারবার চোখের পাতায় তখনকার সেই দৃশ্য ফুটে উঠেছে। জাহানকে সে অন্যের সাথে কল্পনাও করতে পারে না। সেখানে এমন একটা দৃশ্য নিশ্চয়ই তার জন্য পীড়াদায়ক বই আর কিছু নয়। জাহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, তোমার এই অভিমান আমার পবিত্র ভালোবাসায় আঙুল তুলছে, তুমি কি তা বুঝতে পারছো? আমার মা বোনের পর তুমি একমাত্র নারী যার জন্য আমি জাহান নিজের জীবন দিতেও দ্বিতীয়বার ভাববো না। সেখানে তুমি আজ একটা সিলি ইনসিডেন্টকে কেন্দ্র করে আমার থেকে মুখ ফিরিয়ে রাখছো। মেহেরিমা এবার মুখ না খুলে পারে না। সে জাহানের দিকে মুখ ফেরালো, দৃষ্টি তার দিকে নিচের দিলে বরাবরের মতো বলে। সে বলে, কি করব বলুন? আপনি ব্যতীত কে আছে আমায় এত ভালোবাসবে, যত্ন নেবে? আপনি আর হায়া ব্যতীত তো আমার কেউ নেই এই দুনিয়ায়। আজ যখন আপনাকে ওই অবস্থায় দেখলাম, আমি অনুভূতি শূন্য, বোধ শূন্য হয়ে পড়েছিলাম। আমি মেহেরিমার কিছু বলতে পারে না। এতক্ষণ চেয়ে রাখা কষ্টগুলো তার বাঁধ ভেঙে কান্নার উপর বের হয়ে আসে। দুই হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে থাকে। জাহানের বুক জ্বলে ওঠে মেহেরিমাকে এমনভাবে কাঁদতে দেখে। এদিকে তিনটি হৃদয়, তিনটি গল্প, তবু একসূত্রে বাঁধা প্রেমের রঙিন দিনগুলো। তাদের প্রতিটি সকাল শুরু হয় মিষ্টি এক হাসিতে,
আর প্রতিটি রাত শেষ হয় ভালোবাসার মানুষটির নীরব চুম্বনে। তবে সেই গল্পগুলোর মধ্যে সবচেয়ে আলাদা, সবচেয়ে হৃদয় ছোঁয়া যদি কোনোটা হয়, সেটা নিঃসন্দেহে আরশিয়ান ও হায়ার। একসময় ঠুনকো কথোপকথন এখন গভীর হয়ে উঠেছে। যাদের মাঝে একসময় নিঃশব্দ যুদ্ধ চলত চোখে চোখে, তাদের চোখে আজ প্রেম খেলা করে। হায়ার হৃদয়ে আরশিয়ানের জন্য যে ভালোবাসা জন্ম নিয়েছিল 5 বছর আগে, সেটি কখনোই ফুরিয়ে যায়নি, বরং অভিমানের আবরণে সে অনুভব চাপা পড়েছিল। অপেক্ষায় ছিল সঠিক মুহূর্তের, যখন কোনো আদরের স্পর্শ, কোনো ভালোবাসাময় দৃষ্টিতে আবার জেগে উঠবে। বিয়ের পর আরশিয়ান সে অপেক্ষার শেষ টেনে দেয়। তার নিঃশব্দ ভালোবাসা, নরম শাসন এবং অসীম যত্ন হায়ার ভেতরে বরফ গলে দিয়েছে ধীরে ধীরে। হায়ার প্রতি ছোট্ট বিষয়ে খেয়াল রেখে সে নিজেই বেখেয়ালি হায়ার হৃদ কুঠুরিতে পুনরায় নিজের জন্য জায়গা করে নিয়েছে। এখন তাদের সম্পর্ক আর কেবল দায়িত্ব বা সামাজিক পরিচয় আটকে নেই, বরং প্রতিটি দিন যেন এক নতুন প্রেমময়। হায়া জানে আরশিয়ান বদলে গেছে না, বরং সে ঠিক সে মানুষ যার মাঝে ভালোবাসার ভাষা শুধু প্রকাশ পেতে সময় নিয়েছে। তার প্রেমিক তার সঙ্গী, আর প্রেমের এই নতুন অধ্যায় তারা প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করে, আর প্রতিবারই আরও গভীরভাবে প্রেমে পড়ে যায়। এখন তারা দুজনই চায় তাদের সম্পর্কটাকে আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো রূপ দিতে, খুব কাছে এসে সীমাহীন ভালোবাসা দিয়ে একে অপরকে নিজের করে নিতে। একটা সঠিক সময় আর তারা একে অপরের ভালোবাসা চিরকালের জন্য বিভোর হয়ে যাবে। ফোনের ভাইব্রেশনের আওয়াজে আরশিয়ানের ঘুমটা ভেঙে যায়। চোখ বন্ধ রেখে হাতড়ে ফোনটা খুঁজে বের করে। এক চোখ খুলে দেখে ভার্সিটি থেকে কল এসেছে। আরশিয়ান ভালো করে খুলে ফোনটা রিসিভ করে কানে ধরে। তার নড়াচড়ার বুকের ওপর শুয়ে থাকা হায়াও নড়ে চড়ে ওঠে, কিন্তু তার ঘুম ভাঙে না। ভাঙবে কি করে? কাল গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে, সারা বছর যায় হেলে ফেলে। পরীক্ষার আগের দিন তার হুঁশ ফিরে এমন একটা অবস্থা হয়েছে হায়ার। তার সাথে আরশিয়ানও রাত জেগে বসেছিল। হায়া কত করে বলল তাকে ঘুমিয়ে পড়তে, কিন্তু আরশিয়ান তার কথা শুনল না। হায়ার পড়া শেষ হয় ফজরের আজানের দিকে। আজান পড়ার আগে আউয়াল ওয়াক্তের নামাজ পড়ে 2 জামাই বউ ঘুমে ঢলে পড়েছে। সারা রাত না ঘুমানোর কারণে এখন ঘুমটা একটু গভীর। আরশিয়ান হায়ার খুলে রাখা কেসে হাত বুলিয়ে দিতে দিতে শুনতে পায় ফোনের অপর পাশে ব্যক্তিটি তাকে বলছে, রাশিয়ান স্যার, প্রফেসর আব্দুস সাওয়াব স্যারের অসুস্থতার কারণে আজ তার ক্লাসটা নিতে পারছে না। তিনি আপনার নাম রেফার করেছেন তার ক্লাসটা নেওয়ার জন্য। যদি আজ আপনি ছুটিতে আসেন, তাও জিজ্ঞেস করছি আপনি কি তার ক্লাসটা নিতে পারবেন? আরশিয়ানের একজন পছন্দের মানুষ হলো তার কলিগ এই আব্দুল সাত্তার। লোকটা তার বাবার বয়সী হলো তার সাথে আরশিয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আরশিয়ানকে বিভিন্ন বিষয়ে হেল্প ও পরামর্শ করে থাকেন উনি। সেই ব্যক্তি আজ নিজ থেকে তার নাম প্রেফার করেছে, এটা তার জন্য অনেক বড় সম্মানের বিষয়। কিন্তু আজ হায়ার প্রথম পরীক্ষা বলে সে ছুটি নিয়েছিল। এখন যদি সে ক্লাস নিতে চলে যায়, তাহলে হায়ার সাথে যাওয়া হবে না তার। আরশিয়ান কলদাতাকে 1 মিনিট হোল্ড করতে বলে ফোনটা মিউট করে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দেয়। হায়া ঘুমের ঘোরে বলে ওঠে, আমার ঘুম হয়নি, যাবেন না প্লিজ আপনি? আরশিয়ান হায়ার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে একটা চুমু দিয়ে বলে, যাচ্ছি না, একটা কল এসেছে, কথা বলে আবার আসছি, তুমি ঘুমাও। হায়া ফিরতি কোনো জবাব দেয় না। আরশিয়ান বেড থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, ফোন নিয়ে জিজ্ঞেস করে, ক্লাস করে শুরু হবে? লাঞ্চের পর 2 বাজে শুরু হবে। টাইমিংটা একদম পারফেক্ট আরশিয়ানের জন্য। হায়া তখন এক্সাম দিবে আর এই ফাঁকে তার ক্লাসটাও নেওয়া হয়ে যাবে। আরশিয়ান ইতিবাচক উত্তর দিয়ে ফোনটা কেটে দেয়। কল রেখে ফোনটা সামনে আনতে একটা ইমেল চোখে পড়ে। আব্দুস সাত্তার স্যার তাকে বিষয়টা সম্পর্কে ভোরে ইমেল করেছে। সে তার জবাব ফিরতি ইমেলে জানিয়ে দেয়। আরশিয়ান বেডে এসে শুয়ে তখনই দরজা কে জানি নক করে। বিরক্তিতে আরশিয়ান চড়াতে শব্দ করে, মাথাটা টিস করছে ব্যথায়। আরশিয়ান পা চালিয়ে হেঁটে এসে দরজা খুলতে দেখতে পায় তার প্রাণপ্রিয় জন্মদাত্রী দাঁড়িয়ে আছে। স্পর্শ কোমল গলায় জিজ্ঞেস করে, এখন করবো না আম্মু, কাল হায়া রাত জেগে পড়ছিল আর আমি ওকে বসে বসে পাহারা দিয়েছি। ঘুমিয়েছি ফসলের পর দিয়ে, ঘুম হয়নি আমাদের, আর একটু ঘুমাই, 10টার দিকে উঠবো আমরা, তখন করবো। স্পর্শ উত্তর শুনে চলে যায় নিজের কাজে। আরশিয়ান দরজা লাগিয়ে দিয়ে এসে পুনরায় হায়াকে কোলবালিশের মতো জাপতে ধরে চোখ বন্ধ করে। হায়াও আদরের বিড়ালের মতো তার বুকে এসে মুখ গুজে। গলির মুখে হোয়াইট কালারে দাঁড়ানো গাড়িটা মেহরিমা সহজে চিনতে পেরে যায়। বিরক্তির মাঝেও একটা ভালো লাগা ঘিরে ধরে। হায়া আর জাহান তাকে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবাসে।
কাল হায়াকে পই পই করে মানা করার পরও আছে গাড়ি নিয়ে মেহরিমার হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছে। দুজনের সিট একই জায়গায় পড়ায় হায়া বলেছে তাকে তার সাথে যেতে, কিন্তু মেহরিমা তা নাকচ করে দেয়। কিন্তু হায়া বরাবরের মতো বান্ধবী একমাত্র হবু ননদ হওয়ার অধিকারের পূর্ণ ফায়দা তুলে আজ এসে হাজির। মেহরিমা টুকটুক করে গাড়ির সামনে এসে হাজির হলে হায়া দরজা খুলে গাড়িতে তুলে নেয়। মেহরিমা আহসানের সাথে কুশল বিনিময় শেষে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেহরিমা এমন দৃশ্য দেখে অবাক হয় না। গতবারও এমনটাই করেছিল এই মেয়ে। হায়া একবার এই পৃষ্ঠা থেকে পড়ছে তো আরেকবার পৃষ্ঠা নজর বোলাচ্ছে। মেহরিমা আস্তে করে বলে, এত টেনশন নিস না তো, তুই পারবি সব ইনশাআল্লাহ। হায়া বই থেকে মুখ তুলে ভীত কণ্ঠে বলে, দোস্ত রে, মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। মেহরিমা কিছু বলার আগে সামনে থেকে আসেন কড়া গলা ধমক দিয়ে বলে, আরো পড়ো, তাহলে ভুলবে না। কাল থেকে বলছি রিল্যাক্স থাকতে, এত টেনশন না করতে, কিন্তু আমার একটা কথাও শোনো না তুমি। এ বইটা দাও আমায়, আর একটা অক্ষরও পড়বে না তুমি। মাইন্ডটাকে একটু রেস্ট দাও। আশিয়ান পেছনে করে বইটা নিতে গেলে হায়া দূরে সরে গিয়ে বইটা বুকের সাথে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় বলে, দিব না, আরেকবার রিভিশন দিব। আশিয়ান চোখ গরম করে বলে, দাও বলছি, সারা বছর পড়ালেখার ধারে কাছে দেখা যায় না, পরীক্ষার আগে যত সব ঢং। আশিয়ান জোর করে টেনে বইটা নিয়ে নেয় হায়ার থেকে। হায়া ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে থাকে। এমনিতে তার ভয় লাগছে, তার উপর আশিয়ানের এমন ধমকানিতে তার খারাপ লাগছে। হায়া মুখ গোমরা করে জানালার বাইরে তাকায়। মেহরিমা তার সাথে দুই একটা কথা জিজ্ঞেস করলে সে হ্যাঁ নাতে জবাব দেয়। আশিয়ান সবটা দেখেও না দেখার ভান করে থাকে। কাল থেকে অনেক আদরে গলায় বুঝিয়েছে, কিন্তু এই বাদর আদর নেয়ার মানুষ না। যদি এখন সে বইটা না নিত তাহলে হায়া আরও পড়তো আর নার্ভাস হয়ে সব ভুলে গোজামিল করে দিত। জাবের নতুন একটা ডিল সম্পর্কে ম্যানেজারের সাথে ছোট্ট একটা মিটিং শেষ করা মাত্রই রিল্যাক্স হয়ে বসেছিল। তখনই কেউ একজন দরজায় নক করে। জাবেন পারমিশন দিলে লোকটি ভেতরে প্রবেশ করে। জাবেন আগত লোকটিকে দেখে খানিক অবাক হয়ে বলে ওঠে, তুমি? আফরা আদিবাকে সে কখন থেকে বকেই যাচ্ছে। তাকে বকার কারণ হলো আজ তারও পরীক্ষা ছিল আর সে জাস্ট পাস নাম্বার উঠে চলে এসেছে। এসে তো তার মধ্যে কোনো অনুতাপের ছায়াটুকু নেই, উল্টো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আফরা আদিবার পিঠে ঠাস করে একটা বসিয়ে দিয়ে রাগী গলায় বলে, এই নির্লজ্জ মেয়ে, একে তো পরীক্ষায় পাস নাম্বার উঠিয়ে চলে এসেছিস, তার উপর এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছিস আর দাঁত কেলাচ্ছিস। লজ্জা করে না এত বড় হয়ে কার্টুন দেখতে? আদিবা নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আমাজান, কার্টুনের শুরুতে তো বলে দেয়া হয়নি যে কার্টুন শুধু ছোটরা দেখতে পারবে, বড়রা না? তাই আমি দেখছি। আর পরীক্ষার কথা বললে, আচ্ছা তুমিই বলো, দুনিয়ায় সবাইকে দিয়ে কি সব কিছু হয়? সবাই যদি সব বিষয়ে যোগ্যতা সম্পন্ন হতো তাহলে দুনিয়ায় ডিপ্রেশন তথা হতাশা নামক কোনো বস্তুই থাকতো না, আর নাইবা দিনকে দিন সুইসাইড নামক নির্মম কাণ্ড হতো। ভীষণ জ্ঞানী ভাব ধরে কথাগুলো বলে আদিবা। আফরা চোখ গরম করে, ওরে আমার ফিলোসোফার আসছে রে, এমন পাকা পাকা কথা না বলে একটু বইয়ের পাতা উল্টে দেখলেই তো পারিস। পড়ালেখা আমার ভালো লাগে না আম্মু, বিয়ে দিয়ে দাও, বিয়ে করে গুছিয়ে সংসার করি। তবে রে, বিয়ে করাচ্ছি তোকে। বলে। আফরা স্কেল এনে আদিবাকে মারতে নিলে আদিবার চোখ বড় বড় করে চিৎকার করে বলে ওঠে, ও আব্বু গো! বলেই ফুরুত। আফরা আদিবার পেছনে পেছনে ছুট লাগায় তাকে মারতে। আদিবা এক দৌড়ে নিচে বাবার কাছে ছুটে গিয়ে তার পেছনে লুকায়। আফরা আদিয়াতের পেছন থেকে আদিবাকে মারতে গেলে আফরা আদিয়াতকে ধরে একবার এদিক যায় তো আরেকবার ওদিক যায়। আদিয়াত এই মা মেয়ে খুনসুটিপূর্ণ ঝগড়া দারুণভাবে উপভোগ করতে থাকে। আফরা রাগী গলায় বলে, আফিফের বাবা, আপনি সামনে থেকে সরুন তো, এই মেয়েকে মুখের কথাই সোজা করা যাবে না। বলে কিনা পড়ালেখা ভালো লাগে না, বিয়ে দিয়ে দাও, সে গুছিয়ে সংসার করতে চায়। এই মেয়ে, এখন বাপের পিছনে লুকাচ্ছিস কেন? সামনে আয়। আভারা, এমন করো না তো। মেয়েটার সাথে সবাই কি আর সব বিষয়ে পারদর্শী বলো? আমাদের আদিবাও তেমন, ও যতটুকু পারে ততটুকুই আলহামদুলিল্লাহ। আদিবাকে ধমক দিয়ে আফরা ছুটোছুটি বন্ধ করে এক হাত কোমরে রেগে রাগী গলায় বলে, আহারে, মেয়ের প্রতি ভালোবাসায় উতলে পড়ছে। আর বইয়ের বেলা কানাকড়িও ছিল না। বিয়ের পর কত করে বললাম আমি পড়ালেখা করব না, শুনেছিলেন আমার কথা? আফিফকে 8 মাসের পেটে নিয়েও পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন, কি মনে করছেন ভুলে গেছি আমি?
এই রে, একসময় বউয়ের উপর পড়ালেখা নামক অত্যাচার করলো, মেয়ের উপর এখন কিছুতেই মেনে নিতে পারছে না আদিয়াত। এদিকে আদিবা বাবা মায়ের ঝগড়া ফায়দা নিয়ে আবারও ফুরুত করে উড়াল দেয়। আফরা আদিবা যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আপনার উপর প্রচণ্ড রেগে আছি। আফিফের বাবা আজ আম্মার সাথে ঘুমাবো, আপনি একা ঘুমাবেন রাতে। এদিকে কথাটা বলে আফরা হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে সন্ধ্যার নাস্তা বানাতে। আর এদিকে অবাক হয়ে সমুদ্রে হাবুডুবু খেতে রেখে যায় আদিয়াতকে। কিছু না করেও আজ তাকে শাস্তি পেতে হবে। গুনগুনিয়ে গান করতে করতে হেলে দুলে বাসা আসে হায়া। আজকের এক্সামটা তার একটু বেশি ভালো হয়েছে। যতটা টেনশন করেছিল তার কিছুই হয়নি, বরং অন্যান্যগুলোর চেয়ে আজকেরটা বেশি ভালো হয়েছে। আজ লাস্ট পরীক্ষা ছিল, ভাইবা কিছুদিন পর। হায়া ভাবছে আশিয়ানকে মানিয়ে একটু বাড়ি যাবে। মন ভালো থাকার আরেকটি কারণ হলো আজ একজনের সাথে তার পূর্বের ঝামেলা মিটে গিয়েছে। কার সাথে সেটা একটু পরেই জানতে পারবেন। দরজায় কলিং বেল দিতে স্পর্শ এসে খুলে দেয় দরজা। চোখে মুখে এক ধরনের উৎকণ্ঠা ও আশঙ্কা। হায়াকে দেখে তার গালে হাত রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, হরবরি এতগুলো কথা বলে তারপর থামে স্পর্শ। অন্যদিকে শাশুড়ির থেকে এসব শুনে হায়া অবাক হয়ে যায়। বুকটা কেমন ধক করে উঠছে তার। ফোন বের করে চেক করলে দেখে আসলেই তার ফোনটা বন্ধ। ইস রে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর একটা কারণে তার ফোনটা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তার মনে ছিল না অন করতে। হায়া পা চালাতে শুরু করে। উদ্দেশ্য তাদের রুম। সিঁড়িতে উঠতে উঠতে তার মনে পড়ে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময়টার কথা। এক্সামের দিনগুলোতে বাসা থেকে কেউ না কেউ তাকে তার আর মেহেরিমাকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসতো। আজও তার ব্যতিক্রম হয়নি। আশান আজ দিয়ে এসেছিল আর বলেছিল সেই নিতে আসবে। হায়া খুশি মনে মেহেরিমার সাথে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা শেষ করে তার বের হতে একটু লেটই হয় অন্য দিনের চেয়ে, কারণ সে তার আরেক সহপাঠীর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তাই বাইরে এসে দেখে না আছে মেহেরিমা আর না আছে আশিয়ান। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ফোন বের করে প্রথমে ফোন লাগায় মেহেরিমাকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা রিসিভ করে না মেহেরিমা। এমনটা খুবই রেয়ার তাদের ফ্রেন্ডশিপে। ইদানিং মেয়েটার ব্যবহারও তার কেমন অদ্ভুত লাগছে। ফোনটা একটু ঘাটাঘাটি করলে তার নজর পড়ে মেহেরিমার মেসেজে, যেখানে সে লিখেছে। মেসেজটা দেখে হায়ার রাগ হয়। তাকে সাথে করে নিয়ে গেলে কি হতো? মেহেরিমা একা একা রাস্তা পার হতে পারে না, ঘাবড়ে যায়। আজ একাই চলে গিয়েছে বলে তার একটু টেনশন হচ্ছে। হায়া এবার ভাবে তার বরটাকে ফোন দিয়ে জানা যাক সে কেন আসেনি। সে আসে না নাম্বারটা ডায়াল করে কানে ধরে। রিং হচ্ছিল, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে। হায়া। হায়ার শরীরে তরতরি কেঁপে ওঠে। কাঁধে চেপে রাখা ফোনটা হাতের কাঁপাকাঁপিতে নিচে পড়ে যায়। হায়ার ভয় হচ্ছে পেছন ফিরে তাকাতে। সে পেছন না ফিরে সেভাবে দাঁড়িয়ে থাকে। লোকটি নিজে হায়ার পেছন থেকে সামনে আসে, ঝুঁকে হায়ার ফোনটা উঠিয়ে এগিয়ে দেয় হায়ার দিকে। হায়ার চোখে চোখ রাখলে দেখতে পায় সেখানে তার জন্য একরাশ ভীতি, অস্বস্তি, অস্থিরতা। হায়ার চোখের এই ভীতি দেখে ফারাবির বুকটা হু হু করে ওঠে। হ্যাঁ, ব্যক্তিটি ফারাবি। ফারাবি ভাবে আগে এই চোখে তার জন্য মুগ্ধ বা ভালোবাসার ছোঁয়া না থাকলেও এমন ভীতি তো ছিল না। তাহলে আজ এমনটা কেন? হায়া তখনও ফারাবির হাত থেকে নিজের ফোনটা নেয়নি। ফারাবি গলা খাকিয়ে শান্ত গলায় বলে, ফোনটা নাও। হায়ার যেন ধ্যান ভঙ্গ হয়। সে চোখ সরিয়ে ফারাবির হাতের দিকে তাকায়। তারপর কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের হাতে তুলে নেয়। ফোনের পাওয়া অন বাটনটা প্রেস করলে দেখে ফোনটা মাটিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। হায়া ফোনটা অন করতে করতে ফারাবির সামনে থেকে চলে আসতে নিলে ফারাবি তার এক হাত খপ করে ধরে ফেলে। ফারাবির এমন হাত ধরায় হায়ার চোখ জোড়া অস্বাভাবিক রকমের বড় বড় হয়ে যায়। সেকেন্ডের ব্যবধানে হায়া আকুতি বড় আর্জি শুনতে পায়। হায়া প্লিজ যেও না, কিছু কথা ছিল, প্লিজ কথাগুলো শোনো আমার। হায়া নিজের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। ওনার আঁচল দিয়ে জায়গাটা মুছতে মুছতে বলে, আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি ভাইয়া। আপনি আবারও আমার গায়ে টাচ করেছেন। আপনার কি এইটুকু জানা নেই একটা মেয়ের গায়ে টাচ করার আগে তার পারমিশন নিয়ে টাচ করতে হয়? কতটা অসভ্যতামি কাজ করেছেন আপনি, বোঝেন না সেটা আপনি? আপনার মতো একজন নামি দামি ডক্টরের কাছে এমনটা কাম্য নয়। ফারাবি হায়ার কথা শুনে আহত হয়। স্মিত স্বরে বলে, সরি, আর কখনো হবে না। না হলেই ভালো। কথাটা বলে হায়া আবার হাঁটা দেয়। উদ্দেশ্য রিক্সা নিয়ে বাসায় যে পৌঁছাবে। এর মধ্যে ফারাবি দৌড়ে তার সামনে এসে তার পথ আটকায়। অন্য নিয়ে বলতে থাকে, হায়া কয়েকটা কথা ছিল তোমার সাথে, প্লিজ কথাগুলো শুনে যাও। আমি কথাগুলো না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, প্লিজ এই অনুরোধটা রাখো। হায়া ফারাবির এত অনুরোধ শুনে হায়া তার দিকে তাকায়।
দেখতে পায় সুদর্শন লোকটি কিভাবে যত্ন করে নিজেকে শেষ করে দিচ্ছে। চোখের নিচের কালো দাগগুলো তার নির্ঘুম রাতের সাক্ষী দিচ্ছে। উস্কো খুস্কো চুল, এলোমেলো শার্ট, এসবই যেন তার বেহাল অবস্থার কথা জানাচ্ছে হায়াকে। হায়া কঠোর গলায় মানা করতে চায় তাকে, কিন্তু গলা দিয়ে বের হয় না নেতিবাচক কিছু, অজান্তেই বলে দেয়। বলেন কি বলবেন। ফারাবি সিগারেট হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।